আমন্ত্রণ সবাইকে জেডএসআরএম নিবেদিত আবার ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। ভোটে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে সোমবার। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্ভব নয় দাবি করে সংসদ নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে প্রচারপত্র বিলি, পথসভা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার কৌশল নিয়েছে এই বিরোধী জোট। তবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এবং দলীয় কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দেয়া বিএনপির একটি অংশ প্রথম ধাপের ভোটে থাকছেন। ধারাবাহিকভাবে ভোট বর্জনের মধ্য দিয়ে বিএনপি কী অর্জন করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও উপজেলা নির্বাচনের মাঠ থেকে এখনও সরে দাঁড়ায়নি স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনরা। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা চালাচ্ছেন তারা। এদিকে আগামী ২৬ এপ্রিল ফের রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভোট বর্জনের অর্জন কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, এবং রয়েছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন। আমাদের ফেসবুকেও চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুস সালাম, আপনাকে দিয়েই আমাদের আজকের যেই প্রশ্ন বা শিরোনাম, ভোট বর্জনে আসলে বিএনপির অর্জনটা কি, এটি দিয়ে যদি আজকের আলোচনাটা একটু বিস্তার করেন। আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ দুই বিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ভোট কোথায় আর বর্জন কোথায়? ভোটই তো নাই। বাংলাদেশে কোনো ভোট হয় নাকি? বাংলাদেশের ইলেকশন নাই, সিলেকশন আছে, তাই না? আর ভোট বর্জনের একটা হলো যে ভোট হইলেই তখন বর্জনের প্রশ্ন আসে। এখানে তো ভোটই নাই। বিএনপি যখন জাতীয় নির্বাচন, লাস্ট যে নির্বাচনটা হলো, তার আগে ২৮শে অক্টোবর আপনারা দেখছেন যে কি ঘটনা ঘটলো। আমাদের একটা সমাবেশ ছিল, আমরা বললাম যে ৫টার মধ্যে সমাবেশ শেষ হয়ে যাবে, যার যার এলাকায় চলে যাবে। এর আগে সমাবেশ শুরু থেকেই লাগাই দিল তারা হামলা, এবং পুলিশ শেষ পর্যায়ে এসে টোটাল সমাবেশটাকে ভণ্ডুল করলো, তারা গুলি করলো, এবং বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় দেখাইছে যে বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে পর্যন্ত কীভাবে গুলি হয়েছে। আর আরেকটা হলো যে দেখেন, এই জায়গাটায় তো সমাবেশ আজকে আমরা নতুন করি না, হাজার হাজার সমাবেশ হয়েছে। আর বিএনপি কখনো এরকম বড় সমাবেশও আমরা করছি, এবং প্রধান বিচারপতির বাড়ি ক্রস করে একদম মানে পার্ক পর্যন্ত চলে গেছে। কিন্তু বিএনপি কখনো এই সমস্ত হামলা করে না। সুপরিকল্পিতভাবে আজকে সরকারি দল তারা এই ধরনের একটা হামলা করে উইদিন 2 আওয়ার, 2 ঘন্টার মধ্যে মানে হাজার হাজার লোকের বিরুদ্ধে আমাদের মামলা দিয়ে দিল। অর্থাৎ এই মামলা তারা ডিটেলসটা পাইলো 2 ঘন্টার মধ্যে পাই গেল, সব গ্রাউন্ডগুলো সব 2 দিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে পাই গেল, তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস সব 2 ঘন্টার মধ্যে পাই গেল। অর্থাৎ এটা হলো আওয়ামী লীগের সাজানো একটা নাটক ছিল। তারা সাজানো নাটক করে বিএনপিকে জানে যে বিএনপি যদি আজকে মাঠে থাকে তাহলে বিএনপিকে ইলেকশনে ফেস করার মতো অবস্থা আজকে আওয়ামী লীগের নাই, যেটা তাদের কথাই প্রমাণ হয়। তারাই বলে যে বিএনপিকে জিততে দেওয়া যাবে না, বিএনপি ক্ষমতায় আসলে এই হবে ওই হবে, স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না। অর্থাৎ বিএনপির কারণে যাতে ভোটই না হয় সেই ব্যবস্থাটা ওনারা করলেন। তো ভোটই তো নাই, এবং সেই ভোটে তারপরে কী হলো? তাও যদি ভোট হইতো 5 to 7% লোকজন তো যায়, সেখানে ভোট দিল না। আর এখন যেটা আসছে উপজেলা তো গতবারই দেখছেন, আমরা এর আগেও বলছি লোকাল নির্বাচনগুলোকে পর্যন্ত তারা দলীয়করণের জন্য এর আগের বার তারা দলীয়করণ করে ফেললো, যে কি নৌকা প্রতীক দিতে হবে, দলের প্রতীক, অর্থাৎ সেটাকে কনফার্ম করা, অর্থাৎ তাদের ক্যান্ডিডেট দেওয়া মানেই ইলেক্টেড। এই প্রথাটাকে চালু করার জন্যই তো তারা এটা করলো। এখন আবার এবার বুঝছে যে না, এটা তো ভুল হয়েছে, আবার এখন বলতেছে না এইটা প্রতীকও দেওয়া যাবে না, প্লাস এই আত্মীয় দাঁড়াইতে পারবে না, অমুক পারবে না, অমুক পারবে না। জাতীয় নির্বাচনে কি করছে? একই আওয়ামী লীগের, যেটা সংবিধান ভঙ্গ করছে তারা,
যে আওয়ামী লীগের পদধারী লোকজন পর্যন্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে তারা নির্বাচন করছে, যেটা কোনোভাবেই পারে না। যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন কমিশন যদি সেরকম থাকে, ওয়ার্কেবল নির্বাচন কমিশন থাকতো, তাহলে এই নির্বাচন কোনোভাবেই হয় না। তো তারা তাদের সুবিধা মতো জাতীয় নির্বাচনে ঘোষণা করলো যে তোমরা সবাই দাঁড়ায় যাও, এবং তারপরে কি সেটা আবার তাদের দলের লোক যে এটা আরও প্রমাণিত করলো তারা, যে নির্বাচনের পরে মহিলা সিট যেগুলো হবে, এই যে যারা স্বতন্ত্রের নামে যারা পাশ করে আসছে, এরা সব দলবদ্ধভাবে যায় আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তারা দিয়ে আসলো যে আপনি আমাদের এই মহিলা ক্যান্ডিডেট আপনি বানায় দেন, সব নিয়ে নেন। অর্থাৎ এটা আবারও প্রমাণ হলো যে এটা নির্বাচন না, এটা ইলেকশন না, এটা একটা সিলেকশন। আর আরেকটা হলো যে উপজেলা, আজকে প্রত্যেক উপজেলা সহ লোকাল নির্বাচনগুলোও তারা দলীয়করণ করে ফেলছে, এবং দলীয়করণ করার পরে এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাদের ওই নৌকা কারে দিবে সেটা নিয়েও তাদের প্রবলেম আছে। আবার এটা কোনোভাবেই আজকে তারা বলতেছে যে ওনার নির্দেশ দেওয়ার পরও সেগুলো কোনো কার্যকর হচ্ছে না। অর্থাৎ টোটাল ইলেকশন প্রসেসটাকেই তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইলেকশন প্রসেসটাকেই তারা শেষ করে ফেলছে। আজকে রাজনীতিটার একটা বিরাজনীতিকরণের প্রসেসের দিকে আজকে তারা নিয়ে যাচ্ছে। কাদের কারণে নিয়ে যাচ্ছে, কার ইনস্ট্রাকশনে নিয়ে যাচ্ছে সেটা জানি না, কিন্তু আজকের এই অবস্থাটাই তারা সেদিকে নিয়ে গেল। আর আরেকটা আপনি যেটা বলছেন একটু আগে আপনার আলোচনার মধ্যে, যে দেখেন এই প্রতিবাদ 26 তারিখ আমরা একটা ঢাকা মহানগরীর, তাও মহানগরীর পূর্ণাঙ্গটা আমরা একটা অংশের থেকে আমরা একটা করছি যে আমাদের কিছু, যেমন আমাদের নবীউল্লাহ নবী, আমাদের হারুন, জয়েন্ট কনভেনার কিছু আছে, তারা এখন জেলে, আমাদের কিছু নেতাকর্মী জেলে, যা তাদের জন্য আমরা একটা প্রতিবাদ সমাবেশ, আমরা একটা মিছিল করব। এইটাকেই তারা সহ্য করতে পারে না, সাথে সাথে আওয়ামী লীগ কাউন্টার আরেকটা প্রোগ্রাম দিয়ে দিল, তাই না? অর্থাৎ তারা যে বলে মুখে গণতন্ত্রের কথা, কিন্তু গণতন্ত্রের লেশও নাই তাদের মধ্যে, বরঞ্চ রাজনীতিটাকেও আজকে তারা আপনার কাছ থেকে শুনলাম। এবার একটু শুনতে চাই আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল আপনার কাছ থেকে। যেমনটা সালাম ভাই বলছেন যে জাতীয় নির্বাচনের সময় এ দাঁড়াও এরকম একটা আমরা ট্রেন্ড দেখেছি, এবারে নির্বাচন আমরা দেখছি যে এ দাঁড়িও না। এর ফলে ওভারঅল নির্বাচনী ব্যবস্থা নিয়ে এক ধরনের প্রশ্ন আসছে কিনা, মানে আপনি আপনার টাইমিং, আপনার সুবিধা মতো আপনি সবগুলোকে ম্যানিপুলেট করছেন, এই ধরনের দৃশ্যমান হচ্ছে কিনা জিনিসটা, মানে আপনি কি মনে করেন? ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত, এবং যারা এই মধ্যরাতে টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। দেশ জুড়ে এখন নিঃসন্দেহে উপজেলা নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, সবাই প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে হবে, কিন্তু সবাই প্রস্তুতিটা এখন থেকে শুরু হয়েছে। আমরাও মনে করি যে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মধ্য দিয়েই বাংলাদেশের আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় কাঠামো আর এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্বাস করি স্থানীয় সরকার কাঠামো যত বেশি শক্তিশালী হবে, আপনার সংসদ তত বেশি গুরুত্বপূর্ণ হবে। স্থানীয় সরকার কাঠামোগুলি শক্তিশালী করার মধ্যে দিয়েই পার্লামেন্ট তার অবয়বটা ফিরে পাবে, পার্লামেন্ট শক্তিশালী হবে, পার্লামেন্ট সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। যেজন্য স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা দরকার। এই উপজেলা পরিষদের নির্বাচন যখন প্রথম আসে, সেটা জাতীয় পার্টি প্রথম এটাকে মাঠে এনেছিল। আজকের কনটেক্সটে আলোচনাটাকে আমরা আনতে পারি না, আমি সেটা বলছিলাম যে আমরা সেদিন এই উপজেলা নির্বাচনে আমরা বিরোধিতা করেছিলাম, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সেটা বিরোধিতা করেছিলাম, প্রতিরোধ করেছিলাম, বর্জন করেছিলাম। তারপরে কালের বিবর্তনে আমরা সবাই আজকে এখানে এসে দাঁড়িয়েছে, কারণ আমরা বিশ্বাস করি যে এই স্থানীয় সরকার যে কাঠামোগুলি আছে, সেটা উপজেলা পরিষদ আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, এই কাঠামোগুলিকে শক্তিশালী করতে হবে, তাহলেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন কারা নির্বাচন করবে, কারা নির্বাচন করবে না, এই বিষয়গুলো তো থাকেই। এই বিএনপি নির্বাচন বর্জন করছে, প্রতিরোধ করছে, এগিয়ে যাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্ট বসেছে, না এগিয়ে যাচ্ছে বাংলাদেশটা। এর মধ্যে দাঁড়িয়ে এই নিয়ম অনুযায়ী আপনার উপজেলা স্থানীয় সরকার নির্বাচন করা দরকার, সেটার তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা বিশ্বাস করি
বাংলাদেশের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। দলের মধ্যে ধরেন এগুলি নিয়ে নানা বিতর্ক আছে, কেউ কারো কথা শুনছে, কারো কথা শুনছে না। এমপি মন্ত্রীদের প্রভাব বলয়মুক্ত করার জন্য দলীয় নির্দেশনা, আমরাও চেষ্টা করছি সব কিছুর মাঝে দাঁড়িয়েও দলটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, সেজন্য নানা নির্দেশনা গিয়েছে। কালকে উইথড্রলের সময় আছে, আমরা বিশ্বাস করি যে জায়গাটা নিয়ন্ত্রণে আসবে, দলটা দলের মতো করে এগিয়ে যাবে। তারপরেও শতভাগ শৃঙ্খলাবদ্ধ করে সামগ্রিকভাবে বিষয়টাকে নিয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জের সম্মুখীন অবশ্যই। আবার মাল্টি ক্লাস অর্গানাইজেশনটা আমরা করি, এটার ক্যারেক্টারিস্টিকটাই এইরকম যে নানা মতের, নানা পথের, নানা চিন্তার মানুষগুলি এসে আমরা একটা জায়গায়, একটা ঘরে, একটা কোঠায় দাঁড়াই, সেখান থেকে পরে যার মতো করে যাই। সবাই মানে ক্লাস অর্গানাইজেশনের যে ক্যারেক্টারিস্টিকটা থাকে। আমি করতে পারি যে আপনার আলোচনা শুনে যেটা মনে হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগ এই গণতন্ত্র নির্বাচনের ভিতকে শক্তিশালী করতে চাই, আপনার বক্তব্যে যেটা উঠে আসলো। তাহলে যদি সেই প্রেমিসটা যদি আমি ধরি, আপনি দৈনিক কালের কণ্ঠের আজকে শিরোনামটা দেখেছেন কিনা জানি না, যে মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা। সেখানে বরিশালের দিয়েছে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে আশিক আবদুল্লাহ, কুমিল্লায় মোস্তফা কামালের ছোট ভাই গোলাম সরোয়ার, এরকম একটা বড় লিস্ট দিয়েছে যারা কিন্তু মাঠ ছাড়ছে না। তার মানে এরা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী বা একজন নেতা, এরা আওয়ামী লীগের পদধারী, মন্ত্রীও হয়েছেন, এমপিও আছেন। তাহলে আওয়ামী লীগ দল হিসেবে যেটা মনে করছে, তার ঘরানার মানুষরা কি তার বাইরে চিন্তা করে? না, আমি তা বলছি না, কারণ আপনার কিন্তু এই বিষয়টা সামগ্রিকভাবে এই অপশনগুলি তৈরি হয়েছে, মানে প্রত্যেকটা ঘটনাতে আরও নতুন নতুন ঘটনার জন্ম দেয়। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পার হয়ে এখন এসেছি স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচনে। সেখানে নির্বাচনের তফসিল ঘোষণার পর যখন নমিনেশন পেপার সাবমিট হলো, তখন এই বিষয়গুলি সামনে এসেছে, আমরা অ্যাড্রেস করছি। সামনে এসেছে বলেই আমরা বিষয়গুলি নিয়ে কথা বলছি, আমরা নির্দেশনা দিচ্ছি, সকল পর্যায়ে আলাপ আলোচনা করছি। আপনাদের সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করার জন্য। এবং আমি কথাটাই বলছিলাম যে এখনও যে সময়টুকু আছে, আমি বিশ্বাস করি এই সময়টুকুর মধ্যে দলীয় শৃঙ্খলার আবরণে সবাই আবদ্ধ হবে এবং সমস্যার সমাধান হবে। এবং আমি এটাও বলছি, শতভাগ সমস্যার সমাধান বলে কিছু নেই, তবুও ম্যাক্সিমাম যে জায়গাটা একত্রিত হওয়া যায় সেটা একটা সলিউশন হিসেবে ধরে নিয়ে কিছু টুকটাক এদেশে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে পরবর্তী অবস্থাটা আমরা মোকাবেলা করবো। কিন্তু আমরা বিশ্বাস করি যে এখনো যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে। জি জি, ধন্যবাদ। আমি এবার যেতে চাই সিনিয়র সাংবাদিক, যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল আপনার কাছে। মোটামুটি আওয়ামী লীগ বিএনপি দুজনের ভার্সন শুনলেন। আমরা জাতীয় নির্বাচনের আলোচনার প্রসঙ্গ ধরেই উপজেলা নির্বাচনের প্রসঙ্গ দুজনেই টেনেছেন। প্রশ্নটি হচ্ছে, আসলে এই উপজেলা নির্বাচন করেও বা আসলে কি হবে, আচ্ছা, যেখানে একটা বড় দল অংশ নিচ্ছে না? আচ্ছা, আমি যেহেতু পলিটিশিয়ান নই, আমার টাইমের অ্যালোকেশনটা আমাকে কিন্তু ডিপ্রাইভ করেন না। শিওর, একদম ঘড়ি ধরে। বেশি দিন আপনারা তো পলিটিশিয়ানদের বেশি টাইম। না, একদম ঘড়ি ধরে না, আমি অ্যাঙ্করকে দৌড় দিচ্ছি। আচ্ছা, কথাটা হচ্ছে, আপনার কালের কণ্ঠের রিপোর্টটা ধরে আমি প্রথমে কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য দুটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। এক নম্বর হচ্ছে, কালের কণ্ঠের রিপোর্টটা থেকেই আমি বলি, সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের কোনো কন্ট্রোল নেই। ইভেন আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনারও গ্রাসরুট লেভেলে কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোল যে নেই সেটা কিন্তু আমরা 2018 সালেই বুঝতে পেরেছি। সেটা হচ্ছে, শেখ হাসিনা নিশ্চয়ই চাননি যে বিএনপি 6টা সিট পাক, উনি এটা নিশ্চয়ই চান নাই। কিন্তু গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের কোনো কন্ট্রোল ছিল না, শেখ হাসিনারও কোনো কন্ট্রোল ছিল না, ফলে বিএনপি 6টা সিট পেয়েছে। বিএনপি 50-60টা সিট পেলে শেখ হাসিনা অখুশি হতেন, এটা আমি মনে করি না। এখন এই যে কালের কণ্ঠ আপনি দেখালেন, আমি আজকে খবর পেলাম আমার কনস্টিটিউয়েন্সি, আমার লালমনিরহাট 2, সেখানে এই যে নুরুজ্জামান সাহেব, আগের যে মন্ত্রী ছিলেন, এবার এমপি হয়েছেন, তার ছেলে দাঁড়িয়েছে, তার ভাই দাঁড়িয়েছে আজকে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো এমপি মন্ত্রীর স্বজনরা দাঁড়াতে পারবে না, দুজনই দাঁড়িয়েছে। কিন্তু আর একজন এমপি, তার ছেলে দাঁড়িয়েছে এবং সে ঘোষণা দিয়েছে যে আমি মনিটর করব কোন ইউনিয়নে ভোট কম পেয়েছে আমার ছেলে। যে ইউনিয়নে ভোট কম পেয়েছে সেই ইউনিয়নে কোনো উন্নয়ন হবে না।
ইনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তার ছেলে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে স্বজনরা দাঁড়াতে পারবে না। এবং দেখেন সব জায়গাতেই কিন্তু এরকম হচ্ছে। যেমন আমাদের পাটগ্রামে এই লালমনিরহাট 1 সেখানে মানে অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে উপজেলা চেয়ারম্যানকে ঘোষণা করছে কমিটি, অত এটা তো করার কথা না। কমিটি তার পক্ষে নেমে গেছে এবং আওয়ামী লীগের সবাই তার পক্ষে নেমে অফিসিয়াল ক্যান্ডিডেট, কিন্তু আবার আরেকজন ক্যান্ডিডেট সেও আওয়ামী লীগ করে, তার পক্ষে কিন্তু আওয়ামী লীগের কেউ নেই। আচ্ছা, এখন এই যে একটা অবস্থা, এই যে গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের যে কোনো কন্ট্রোল নাই, বিএনপিরও তাই। দেখেন বিএনপি বলছে যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা উপজেলায় দ্বারা প্রথম ধাপে নির্বাচনে তাদেরকে বহিষ্কার করা হবে। আমি এটা কনফার্ম, তাদেরকে বহিষ্কার করা হবে না, যদিও করা হয় সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়া হবে। এই যে একটা প্রশ্ন কি এভাবে আসতে পারে কিনা যে এই যারা উপজেলা নির্বাচনের প্রার্থী তারা তো আসলে জাতীয় পর্যায়ের নির্বাচনে হয়তো কেউ কখনো আসার চান্স ভেরি লো, তারা চিন্তা করলো যে বিএনপি দল হিসেবে জাতীয় নির্বাচন বারবার বর্জন করছে, তার রাজনীতির জায়গা যেহেতু আপনার তার উপজেলা, সে করতেই চাইতে পারে, তারা করতেই পারে, সে বহিষ্কার হলেই বা কি না হলেই বা কি। আমার পয়েন্ট তো অন্য জায়গায়। আমার পয়েন্টটা হচ্ছে এই যে হাইকমান্ডের নির্দেশ যে অমান্য হচ্ছে, এইটা তো গণতন্ত্রের জন্য বা দলের শৃঙ্খলার জন্য তো একটা বড় ব্যাপার। এইটা একটা আমাদের গণতন্ত্রের জন্য একটা বড় সমস্যা। মূল সমস্যাগুলো তো আছে, বড় বড় সমস্যা তো আছে। আর একটা বড় সমস্যা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে আমাদের পাবলিক কিন্তু খারাপ হয়ে গেছে। আমাদের এইটা পাবলিকের চরিত্র কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন এটা কিন্তু অপ্রিয় সত্য। সেটা হচ্ছে দেখেন কয়েকদিন আগে ফরিদপুরে একটা মন্দিরে প্রতিমার সারিতে আগুন দেওয়া হয়েছে, সেইটার প্রতিবাদ করতে গিয়ে পুরো হিন্দু সম্প্রদায় মব মানে একেবারে ক্রুদ্ধ জনতা নিকটবর্তী কয়েকজন নির্মাণ শ্রমিক মনে করছে তারা করছে, তাদেরকে পিটিয়ে একেবারে 2 জনকে মেরে ফেলছে পর্যন্ত। আজকে যুগান্তরের একটা ছবি আছে যে স্বেচ্ছাসেবক লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা তার হাতে শর্টগান দিয়ে সে প্রতিপক্ষকে মানে সাবধান করছে যে তোমাকে গুলি করে তোমার বুক মানে ছিদ্র করে দিব। আমাদের পাবলিকই তো নষ্ট হয়ে গেছে। দেখেন 20 বছর আগের যে ইলেকটোরেট, 20 বছর আগের যে নির্বাচক মণ্ডলী, সেই নির্বাচক মণ্ডলী কিন্তু এখন আর নাই। এই নির্বাচক মণ্ডলী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনকার নির্বাচক মণ্ডলী হচ্ছে উদ্ধত, এখনকার নির্বাচক মণ্ডলী হচ্ছে বেপরোয়া। এদেরকে কন্ট্রোল না করতে পারলে, হ্যাঁ, এটা তো দায়িত্ব পলিটিশিয়ানদের, পলিটিক্যাল পার্টি, বোথ আওয়ামী লীগ এবং বিএনপি। এটা পারছে না এবং এটা দিন দিন আরো ডেটোরিয়েট করতেছে। এগুলি তো আমাদের গণতন্ত্রের জন্য বড়ই সমস্যা। আচ্ছা, এখন আসলে আমি করেছিলাম একটু সংক্ষেপে যদি উত্তর দিতে, যে এই নির্বাচনটা করে আসলে কি লাভটা হবে, মানে টেক হোমটা কি? আমি বলছি শুনেন, যেমন নির্বাচন কমিশন, আমি একটা ছোট উদাহরণ, কি লাভ হবে এটার কোনো লাভই নাই। আমি বলি যেমন পলকের মন্ত্রী, পলকের শ্যালক, ঠিক আছে, সে আপনার ক্যান্ডিডেটকে অপহরণ করে নিয়ে গেল, সিসিটিভি ফুটেজ সবই আছে। নির্বাচন কমিশন তো কোনো অ্যাকশনে গেল না, কোনো শুরু করলো না, সে প্রার্থীটা প্রত্যাহার করেছে, এটা দলীয় নির্দেশে। উচিত ছিল কি নির্বাচন কমিশন তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, এটা একটা প্রসেস মেনটেন করে করা, সেটা তো করলো না। আচ্ছা, তারপরে যেমন ধরেন যে এই যে এখন প্রার্থীদের জামানত করা হয়েছে 1 লাখ টাকা, কেন? এটা তো আমি তো প্রশ্ন করতে পারি, কি এটা কি আপনাদের ইচ্ছাটা কি যে জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণযোগ্য, সে যাতে টাকার অভাবে দাঁড়াইতে না পারে সেই ব্যবস্থাটা আপনি করছেন। আপনি যদি 10,000 টাকা 20,000 টাকা হইতো, তাহলে অনেক মানে লোকাল পর্যায়ে অনেক নেতা আছে যারা জনপ্রিয় কিন্তু তাদের টাকা নাই, আপনি তাদেরকে নির্বাচনে আসতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। আচ্ছা, যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার যেটা সাইবুর সাহেব, জি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলে কি লাভ। আমি মানে 2টা উদাহরণ দিতে চাই, একটা পাকিস্তান আর একটা মায়ানমার। যেমন ধরেন পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে অনেক কিছুই হয়েছে, তাই না? তাকে মানে জব্দ করার জন্য সে যাতে জিততে না পারে, নানা কনস্পিরেসি, নানা মামলা হামলা, এই যে বিএনপির উপরে যেভাবে হচ্ছে সেরকম হয়েছে। কিন্তু ইলেকশনের দিন ভোটিং ডেতে কিন্তু কোনো ধরনের আনফেয়ারমেন্ট হয় নাই এবং ভোটিং ডেটা ছিল সম্পূর্ণরূপে ডেমোক্রেটিক। মায়ানমারে দেখেন অং সান সুচির বিরুদ্ধে যে সামরিক জান্তা, তারা কিন্তু লেগে আছে, তাকে কিন্তু দেখেন নির্বাচনে কিন্তু অং সান সুচির দল জিতে আসতেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে জিতে আসছে। অর্থাৎ পোলিং ডেটাকে তারা ঠিক রাখছে।
পাকিস্তান তাই পোলিং ডেটা ঠিক ছিল, যেটা সালাম ভাই বলছেন এখানে তো পোলিং ডেটাই নিয়ে না আমি বলছি যদি পোলিং ডেটা যদি ঠিক থাকতো, হ্যাঁ মানে ঠিক আছে বিএনপির বিরুদ্ধে মামলা হামলা অমুক তমুক এই সেই, কিন্তু নির্বাচনের দিন সব ফেয়ার থাকবে পাকিস্তানের মতো বা মায়ানমারের মতো, তাইলেও কিন্তু নির্বাচনটা আপনার পার্টিসিপেটেড হইতে পারতো। এখন এইটা মানে এই নির্বাচন দিয়ে কি হবে আমি ঠিক জানি না, মানে এটা মানে এই নির্বাচনের অর্থই বা কি, হ্যাঁ যেখানে এটা না হতে নাইদার ইট ইজ পার্টিসিপেটরি নর ইট ইজ মানে কি বলে যে একটা ডিসিপ্লিন ইলেকশন, সব জায়গাতেই তো আপনার কনফ্লিক্ট লেগে আছে। আমরা একটু ধন্যবাদ, আমি আবারও আপনার কাছে আসবো, যেতে চাই আবারও আব্দুল সালাম আপনার কাছে। যেমনটা উনি বললেন যে আসলে বিএনপিরও খুব হার্ড লাইনে একটা ঘোষণা এসছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ নেবে তাদেরকে বহিষ্কার করাবো। আমাদের কামাল ভাই যেটি বলার চেষ্টা করছে এগুলো আসলে কোনো মানে তৈরি করে না বা বহিষ্কার হলো আসলে কিছু এসে যায়। আসলে বিএনপির আসলে ওভারঅল নির্বাচন নিয়ে তার ভাবনাটা কি আসলে, নাকি আপনারা জাতীয় নির্বাচনের আগে যে পজিশন সেটাই কন্টিনিউ হবে? না না, আমরা তো বলছি যে ধরেন এই উপজেলা বা লোকাল এই নির্বাচনে বিএনপি নির্বাচন করলেই বা লাভটা কি? কারণ আপনারা দেখেন না করলেও বা কি লাভ? না না, করলে লাভটা আবার বলেন। মনে করেন যে আমাদের এর আগে কি এই যে গাজীপুরের মেয়র মান্নান সাহেব জিতে আসলো, তাকে একদিনে বসতে দিছে, জেলখানায় কাটছে। রানিং বর্তমান মুহূর্তে দিনাজপুরের মেয়র, এর আগে মেয়র ছিল, সে এইবারও মেয়র নির্বাচিত হয়েছে, এখন পর্যন্ত তাকে বসতে দিচ্ছে না। তাই কথা হলো এখানে তো আওয়ামী লীগের বাইরে এখানে কেউ কিছু নাই। প্লাস যে কামাল সাহেব যেটা বললেন যে মন্ত্রীরা এমপিরা ঘোষণা দিতেছে কোনো বরাদ্দ হবে না, কোনো কাজ হবে না আমার অমুক যদি পাস না করে, অর্থাৎ সব কিছু দলীয় করা। এটা কেন হয়েছে? এটা আরও বাড়ছে। আপনি যেটা বললেন যে কামাল সাহেব যেটা দুই দলকে এক প্যারালাল লাইনে, অর্থাৎ প্রবলেমটাকে সাইড আউট করলেন উনি, মূল প্রবলেমটাকে কিন্তু উনি মানে সাইড করে গেলেন। এইখানে পরিষ্কার যে গত জাতীয় নির্বাচনে, যেটা আমি প্রথমেই বলছি, গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী কী বলছেন সে সময়, তাই না? সে সময় ওপেন করে দিলেন, অর্থাৎ তাদের সংবিধান নাই, কনস্টিটিউশন নাই, দলীয় কনস্টিটিউশন সেই সময় কি বাতিল হয়ে গেল। একই দলের পদে আছে, সেও কিন্তু ওই স্বতন্ত্রের নামে ইলেকশন করছে, সেই সময় অ্যালাউ করছেন। আর এখন বলতেছেন অমুকটা দেওয়া যাবে না, অমুকটা দেওয়া যাবে না, এটা তো চলে না। অর্থাৎ ওই সময় তো উনি আইনটাকে ব্রেক করে দলের মধ্যে বিশৃঙ্খলা নিয়ে আসছেন। এই বিশৃঙ্খলাকে উনি আর শৃঙ্খলা আনতে পারবেন না। ওনারা যতই বলেন না কেন যে আজকে উনি তো ঠিক আছে, উনি ঘোষণা দিতেছেন, হয় না। এটা হলো যে আজকের যেটা আমাকে আইন সবার জন্য প্রযোজ্য, যেটা উনি কামাল সাহেবও যেটা বলছেন, যদি 18 তারিখ 18 নির্বাচনে আমরা তো দাঁড়াইছিলাম, কেন দাঁড়াইছি? যে প্রমাণ করার জন্য যে দলীয় সরকারের অধীনে এটা হয় না, এবং তাই হয়েছে। যেটা আমার কথা না, যেটা কামাল সাহেবের কথাই প্রমাণিত, যে এতগুলো সিট বিএনপি পাইতে পারতো যেগুলো তারা দেয় নাই, জোর করেই দেয় নাই। তো এই কারণেই আজকে নির্বাচনের ব্যবস্থাটার উপরেই তো আজকে জনগণের অনাস্থা। আবার সেই ফিরে আসি 90 সালে, আজকে সেই সময় কেন হয়েছিল কেয়ারটেকারের এই প্রসেসটা আসলো কেন? যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। এই কারণে সবাই মিলে একমত হইল যে আমরা দলীয় সরকার অধীনে করব না, এবং 96 সালে সেটা আবার ইস্টাবলিশড হইল এই আওয়ামী লীগ এবং জামাত আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে, তাই না? কিন্তু সেটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে আওয়ামী লীগের সভানেত্রী সহ সিনিয়র সব নেতারা বললেন যে কেয়ারটেকার প্রথাটা রাখতে হবে, কিন্তু তারপরে দেখা গেল যে কেয়ারটেকার প্রথাটা তারা বাতিল করে দিলেন। অর্থাৎ ওইখানে কিন্তু সমস্যাটা আবার জাতিকে ওই সমস্যার দিকে ঠেলে দিলেন। সেটা সব দল মিলে একমত হয়েছে, আর আওয়ামী লীগ সেটা থেকে বাইর হয়ে গেছে। তো সমস্যা তো এখানে বিএনপির সমস্যা না, সমস্যাটা দেশের, আর সমস্যাটা ক্রিয়েট করছে আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগকেই আজকে সেখান থেকে সরে আসতে হবে, যে সবাই মিলে যেটা আমরা ঠিক করছিলাম আমরা সেই জায়গায় ফিরে যাই, তাইলে সব ঠিক হবে। আমি একটু অসীমদের কাছে শুনতে চাই, অনেকগুলো বক্তব্য এসছে, আমি প্রশ্ন না করে আসলে আপনি যদি আপনার প্রতিক্রিয়াটা শুনতে চাই, জনাব মাহবুব কামাল এবং জনাব আব্দুল সালাম যা বলেছেন। এই তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নাই কেন্দ্রীয় রাজনীতির কথাটা আসলে এভাবে বলাটা ঠিক হবে না। আমি নিজেও বলেছিলাম যে এটা শতভাগ বলে কিছু নেই, ম্যাক্সিমাম এটা সময়টা তো এখনো পার হয়ে যায় নাই, উইথড্রোর সময় আছে সামনে। উইথড্রোর সময়টুকু পার হলে পরে আমি বিশ্বাস করি যে ওভারঅল দলের উপর যে কেন্দ্রের নিয়ন্ত্রণ আছে বা সভানেত্রীর নিয়ন্ত্রণ আছে সেটা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে। অসীমদা, একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন এই রিপোর্ট থেকেই করি। ধরেন বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহ ছেলে আশিক আবদুল্লাহকে প্রার্থী হতে হলেই বা কেন?
মানে আরো তো আওয়ামী লীগের তৃণমূলের আরো অনেক নেতা আছেন যারা একই পরিবার থেকে একজন এমপি হলেন, একজন মন্ত্রী হচ্ছেন, তাহলে তাদেরকে হতেই হবে কেন? এটা আপনি কিভাবে দেখেন? না, হওয়ার ক্ষেত্রে হওয়া যাবে না এমন যাবে না বলছি না, মানে দেখতে ভালো লাগে কিনা না, দেখাও না। আসলে প্রশ্নটা আসলে যোগ্যতা অযোগ্যতা নিয়ে তখনই প্রশ্নগুলো আসে আর কি। না, এটা ধরুন একটা কেস হলে একটা বিষয় ছিল, কিন্তু প্যাটার্ন যখন হয়ে যায়, প্যাটার্নটা সেদিকে যাচ্ছে, ট্রেন্ডটা সেদিকে যাচ্ছে। কেন যাচ্ছে? ওর ছেলে, ওর শালা, ওর চাচতো ভাই, ওর ভাতিজা যাচ্ছে, সেই জায়গাটা কেন যাচ্ছে এটাকে আমাদের সবাই মিলে অ্যাড্রেস করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই না, কিন্তু কেস টু কেস সেটা আলাদাভাবে আসতে হবে। আবার এই কেস আপনি কেন নির্বাচন করছেন না, তার উত্তরটা আপনি সঠিকভাবে দিতে পারবেন, আমি দিতে পারবো না। সেই প্রশ্নটা সেই জায়গায় যেতে হবে। তবে পরিস্থিতিটা এই জায়গায় আসছে যে জায়গা থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা যে বলতেছিলেন যে পাকিস্তানের কথা, ইভেন মিয়ানমারের কথা কি না, এই যে হ্যাঁ, এই জায়গাগুলি রেসপন্সিভ হয় কেমনে? এই দলের দাবির সাথে সাধারণ মানুষ ঐক্যমত পোষণ করার মধ্য দিয়ে মাঠটা জাগরিত হয়। কিন্তু এই যে নির্বাচনে যাব না বা বর্জন করবে বা প্রতিরোধ করবে, যে আন্দোলনের ডাকটা সালাম বাইরে দিয়েছেন, সেই ডাকের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। উনি নির্বাচনে যেতে চান, কিন্তু যেটা হচ্ছে সেটা উনি নির্বাচন মনে করছেন না, যে কারণে যেতে চাচ্ছেন। যেই হোক, মানে যে দাবিটাকে নিয়ে তারা মাঠে আছে, তার সাথে কতভাগ মানুষ আছেন। আমি সেই জায়গাটা বলতে চাচ্ছি যে আমরা নিঃসন্দেহে মনে করি যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়াগুলি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষজন আছেন, সাধারণ মানুষ সে জায়গাটা থাকতে চায়, সাধারণ মানুষ এগিয়ে যেতে চায়, এবং সাধারণ মানুষের এই আস্থাটুকু আছে। সেই জায়গাগুলিকে আমরা সবাই মিলে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করতে পারি। যে বলতেছিল যে আসলে সাজানো নাটক, আসলে মানে সেই নাটকটা সাকসেসফুল আর কি, যে নাটকটা জীবনের প্রকাশিত সত্য হিসেবে বেরিয়ে আসে। আমরা আপনাদের আলোচনা আরো শুনবো, তবে বিরতির পরেই শুনবো সেটি। দর্শক, ZSRM নিবেদিত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ভোট বর্জনে অর্জন কি। আমরা ফিরছি আলোচনায়, এবারে যেতে চাই সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল আপনার কাছে। যেমনটা আমরা বিরতির আগে শুনছিলাম যে আপনি বলছিলেন যে আসলে এই নির্বাচন থেকে কিছুই হবে না বা কেন হচ্ছে, এই নানা ধরনের প্রশ্ন তুলেছেন, এবং যেই জায়গাটিতে এসে অসীমদা বললেন যে আসলে যে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এদের আত্মীয় স্বজনেরা নির্বাচনে অংশ নেওয়ার ফলে সামহাও সাংগঠনিকভাবে একটা আওয়ামী লীগের দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে বলে আপনি বলছেন, কিন্তু উনি সেটা ডিনাই করলেন। আপনি যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথমে আমার সহ আলোচক সালাম সাহেবের দুইটা পয়েন্ট আমি একটু এক্সপ্লেইন করব। এটা করতে গিয়ে আমার একটু খারাপ লাগছে, কারণ উনি আমাকে সাহেব বলছেন, আসলে সে আমার বন্ধু, তার কারণে আমি রাজনীতিতে এসেছি, সেই আমাকে রাজনীতিতে নিয়ে এসেছিল 70 সালে। যাই হোক, প্রথম কথা উনি বলছেন যে মূল সমস্যাটাকে আমি পাশ কাটিয়ে গেছি। আমি কিন্তু আমার আলোচনায় বলছি বড় বড় সমস্যা আছে, আমি কনসেন্ট্রেট করতে চেয়েছি উপজেলা নির্বাচনে। বড় বড় সমস্যা আছে, এটা কিন্তু আমি বলেছি। সেগুলো উনি যেটা বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে আপনি এক কাতারে ফেলেছেন, বলছি মূল সমস্যাকে আপনি এড়িয়ে গেছেন। না, মূল সমস্যাকে আমি বলছি যে মূল সমস্যা বড় বড় আছে, সেগুলো তো আজকের পয়েন্ট না, মানে এজেন্ডা, আজকের এজেন্ডা উপজেলা। আচ্ছা, আরেকটা হচ্ছে উনি বলছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের এইটা দোষটা আওয়ামী লীগের এবং শুরুটা আওয়ামী লীগ করছে। এটা আই ডিসএগ্রি ইন দ্য সেন্স, এইটা শুরুটা করছে বিএনপি। দেখেন, 91 থেকে 2001 এই 10 বছর কিন্তু দুইটা দল ক্ষমতায় ছিল, খুব ভালো চলছে, কিন্তু 96 পর্যন্ত বিএনপি ভালো চালাইছে, 2001 পর্যন্ত আওয়ামী লীগ ভালো চালাইছে, এবং দ্যাট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম একটা দলীয় সরকার মানে ক্ষমতা স্বেচ্ছায় হস্তান্তর করেছে শান্তিপূর্ণ আওয়ামী লীগ। কিন্তু দেখা গেল কি, ব্রুট মেজরিটি পেয়ে বিএনপি, ব্রুট মেজরিটি পেয়ে তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেল। এগুলি কিন্তু বাস্তবতা, আপনাকে অস্বীকার করলে চলবে না। মাথা খারাপ হয়ে গেল, এবং এই যে গ্রেনেড অ্যাটাক থেকে শুরু করে, সেটা আমি বলবো না, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বলি, এই যে KM হাসানের যে প্রবলেমটা, এই যে বিচারপতিদের বয়স, গ্রেনেড হামলার ইস্যুটা আপনি বলেন যে অমোচনীয়, এটা প্রসঙ্গ না আজকে। এই যে এটা না, তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ আনতেছি। বিচারপতিদের বয়স 2 বছর বাড়ায় KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার করার যে নকশা, এইটা তো তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের উপর আঘাত। আচ্ছা, ওইটা যখন ফেল করলো, তখন কনকারেন্টলি
আপনার ইয়াজউদ্দিনকে। ইয়াজউদ্দিনকে কনকারেন্টলি প্রেসিডেন্ট এবং কেয়ারটেকার চিফ করা উইদাউট টেস্টিং আউট দি আদার অল্টারনেটিভ। নট অনলি দ্যাট, বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে ইয়াজউদ্দিনকে ডিকটেট করা হয়েছে যে আপনি এই করেন, এই করেন, সেই করেন, ওই করেন, তেই করেন। তাইলে তত্ত্বাবধায়ক সরকার তো ম্যানিপুলেট করলো প্রথমে বিএনপি। শেখ হাসিনা এসে কি দেখলো? শেখ হাসিনা দেখলো আরে বিএনপি তো ম্যানিপুলেট করছে, এটাকে রাখারই দরকার নাই, এটা রাখারই দরকার নাই। মানে বিএনপির আঘাতে তত্ত্বাবধায়ক সরকার ধরফরাত ছিল, শেখ হাসিনা এক কোপে ধর এবং মুন্ডু আলাদা করে দিল, মানে সংবিধান থেকে বিচ্ছিন্ন করে দিল। যদি 2001 পর্যন্ত যে পিসফুল পাওয়ার ট্রান্সফার হচ্ছিল, সেই পিসফুল পাওয়ার ট্রান্সফার যদি 2006-এ হইতো, মানে 4 পার্টি অ্যালায়েন্স, এই যে আমার বন্ধুর যে দল এবং তার অ্যালায়েন্স, যদি 2006-এ যদি পিসফুল পাওয়ার ট্রান্সফার হইতো, যদি কে এম হাসান নাটক না হইতো, যদি ইয়াজউদ্দিন না হইতো, তাইলে তো তখন যদি হাসিনা ইয়ে করতো তখন আমরা ব্লেম করতে পারতাম। কিন্তু ম্যানিপুলেশন তো বিএনপি শুরু করছে। শুরু করার পরে তো মানে শেখ হাসিনা মানে এই যে বাতিল করে দিল, এইটা নিশ্চয়ই একটা বড় দোষ, কিন্তু এটা তো ইন্সপায়ার্ড হয়েছে তো বিএনপি দ্বারা, তাই না? তো উনি তো বলছেনই যে এটা এটা এইটা এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই কনসেপ্টে চলে না, এটা তো ম্যানিপুলেট করা যায়, এটা তো উনি তো যুক্তি হিসেবে এগুলো দেখাইছেন, তাই না? তো এটা বলে লাভ নাই যে এটা শুরু করছে আওয়ামী লীগ, এটা বিএনপি শুরু করছে। কিন্তু আওয়ামী লীগ এটাকে বিএনপির ওই দোষটাকে এমনভাবে ক্যাশ করছে যেটা আসলে টোটালি একটা ডেমোক্রেসির বিরুদ্ধে চলে গেছে, টোটালি ডেমোক্রেসির। এটা আমি অ্যাগ্রি যে মানে 2014 থেকে 2024 পর্যন্ত এইটা ইটস এ টোটালি আনডেমোক্রেটিক সিস্টেম। এইটাকে এন্ডোর্স করার কোনো মানে হয় না। কিন্তু দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ, আমার বন্ধু যেটা বললো যে আপনার কি বলে কেয়ারটেকার পদ্ধতিটা শুরুটা করছে আওয়ামী লীগ এবং এইটা দোষটা পুরোটাই আওয়ামী লীগের। আই ডিসএগ্রি। বিএনপি স্টার্টেড দ্যাট এবং এটা ফিনিশিং টাচটা দিচ্ছে মানে আওয়ামী লীগ। হ্যাঁ, এইটা আমাকে স্বীকার করতে হবে। তারপরে এখন আপনি যেটা বলছিলেন, কি বলছিলেন যেন আপনি? আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ যেটি বলছে যে না আসলে আপনার এই এমপি মন্ত্রী এদেরকে শেষ পর্যন্ত এদের আত্মীয় স্বজনকে শেষ পর্যন্ত মাঠ থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে এবং সেটা হবে এবং শেষ পর্যন্ত আমাদের দেখার জন্য অসুবিধা যেটি বললেন, আসলে হয়তো এখানে আরো অন্য কোনো মেকানিজম হবে কিনা এটা মনে করেন কিনা? শুনেন, মেকানিজম যাই হোক না কেন, একটা করলে মুখ রক্ষা হবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের, সেটা হচ্ছে যেটা বললাম, পোলিং ডে শুড বি ফ্রি এবং এইটা কোনো ইয়ে ছাড়া। কিন্তু এইটা কি বাংলাদেশে আমি শেষ করতে, এটা কি পসিবল না? সেই দিন কোনো ক্ল্যাশ যদি না হয়, কোনো ব্লাডশেড না হয়, কোনো কনফ্লিক্ট না হয়, পিসফুলি যদি মানুষ ভোট দিতে পারে, মানে কি বলে বাধাহীনভাবে, এবং যদি ফেয়ার একটা ইলেকশন হয় পোলিং ডেতে, তাইলে কিন্তু অনেকটা দোষ মানে মোচন হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট এই উপজেলা নির্বাচনে। হ্যাঁ, বড় প্রবলেম যেগুলো আছে ডেমোক্রেসির, যে সমস্ত বড় প্রবলেম আছে, এই যে বিএনপিকে নিয়ে যে প্রবলেমগুলি, যেটা আমরা তো একটা বাইপার্টি সিস্টেম চাই, তাই না? মানে পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ, ইন্ডিয়াতে কংগ্রেস বিজেপি, ইংল্যান্ডে কনজারভেটিভ লেবার, আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেট, তা আমরাও তো একটা বাইপার্টি সিস্টেম চাইছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ বাই টার্ন, মানে ইংল্যান্ডে যেরকম বাই টার্ন আসতেছে, একবার লেবার একবার কনজারভেটিভ, আমেরিকাতে তো একবার, হ্যাঁ এখানে বাই টার্ন আসুক, হ্যাঁ আওয়ামী লীগ একবার আসুক, বিএনপি একবার আসুক, তারপরে পাবলিক, মানে এটার মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক আমাদের, এটা আমরা চাইছিলাম। কিন্তু এখন তো ওইটা তো নাই, এখন হয়ে গেছে আপনার ভার্চুয়ালি এটা মানে ওয়ান পার্টি লেড ডেমোক্রেসি হয়ে গেছে, তাই না? তো এইটা তো আমরা চাই না। তো এগুলি হচ্ছে বড় প্রবলেম। হ্যাঁ, আমি কিন্তু বড় প্রবলেমকে মানে সাইডলাইন করি নাই। আমি একটু সালামের কাছ থেকে শুনতে চাই, আপনার বন্ধু এবং সহ আলোচক যেটি বলেছেন যে উনি আসলে পাশ কাটিয়ে যাননি, উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন, সেই বিষয়ে যদি একটু আপনি রেসপন্স করেন সংক্ষেপে, তারপর আমরা। এই যে এখনো আমার বন্ধু যেটা বললো, এখনো তো আমি বলবো যে এখনো সে পাশ কাটায় গেল না। আপনি তাহলে আপনার ব্যাখ্যাটা দেন। ব্যাখ্যাটা হলো এইটাই, যেটা বলতেছি যে কথা যে মনে করেন যে বিএনপি ভুল করে নাই, আমি সেটা বলবো না। ভুল হইতে পারে, বা আমার ক্ষমতার দর্পে আওয়ামী লীগ ভুল করতেছে না, যদি আওয়ামী লীগ সেটা শিক্ষা বলে তাহলে সেটা ভুল। ঠিক তেমনি আমার ক্ষমতার থাকতে যায়, ক্ষমতার অপব্যবহার হইতে পারে, ভুল হইতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমি সিস্টেমটাই বাদ করে দেবো? সিস্টেমটা বাদ করার আপনি ক্ষেত্র তৈরি করেছেন? না, ক্ষেত্র হাজার করি, ক্ষেত্র তো আমি বললাম তো আমি যে আমি ভুল করতে পারি,
আমার ক্ষমতার ইসের কারণে আমার একটা অন্যায়ও হতে পারে, কিন্তু এর মানে তো এই না যে আমি সেটাকে আমার কেয়ারটেকারের এটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সিস্টেম। এটা আপনার আমার স্বার্থে লাগলে আমি এটাকে শেষ করে দিব নাকি? কথাটা হলো এটা তো না, আমি বলি অনলি বিএনপি বা আওয়ামী লীগের ব্যাপার না, তো এটা রাষ্ট্রের ব্যাপার। আজকে ইলেকশন প্রসেসটা যে ধ্বংস হয়ে গেছে বা আজকে হচ্ছে না, মানুষ যে ইলেকশন থেকে সরে যাচ্ছে, তাই না, এটার জন্য দায়ীটা কে? এটার জন্য বললে হবে না, ধরলাম যে বিএনপি এটা ভুল করছে, কিন্তু বিএনপি তো বাতিল করে নাই। আপনি ওটাকে সংশোধন করেন, এটাকে আরোই করেন, এবং সেটার জন্য আপনি সবাই ডাকেন, সবাইকে পার্লামেন্টের দ্বারা। এটা তো আমার বন্ধু নিজেও স্বীকার করবে যে সেটা ঠিক না, কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরও এই পার্লামেন্টে যখন কেয়ারটেকার বাতিল, এটা কি হবে এটা নিয়ে যে বডি তৈরি করা হয়েছিল, সুরঞ্জিত সেনগুপ্ত এবং ইসের কে আমাদের মারা গেছে যে আওয়ামী লীগের সাজেদা চৌধুরী, ওই দুজনকে হেড করে টোটাল সেখানে সে আলোচনায় সবাই এগ্রি করছে, ইনক্লুডিং আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রেসিডেন্ট, যে কেয়ারটেকার প্রসেসটা রাখতে হবে জাতির স্বার্থে। তারপরে বাতিল হলো কেন? তারপরে বাতিলটা হলো কেন? ওই কোর্টে ওই চিফ জাস্টিস একটা কথা বলে সেই আলোচনায় রায় হওয়ার আগে পার্লামেন্টে এজন্যই বলতেছি কেন বাতিল হয়েছে এটা আমরা ব্যাখ্যা, উনি ব্যাখ্যা দিয়েছে, আপনার ব্যাখ্যাটাও পেয়েছে। আমার যে প্রশ্ন কেন বাতিল করছে এটা আমি বলি না না না, আমি যেই জায়গাটাতে আসলে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে আসলে আপনারা ধরে নিলাম যে এই নির্বাচনটা আপনারা আবারও বর্জন করছেন, তো এর ফলে আসলে আপনাদের টেক হোমটা কি হবে? আমাদের মানে আপনাদের অর্জনটা কি? না, আমাদের অর্জন না তো, আমি বলতেছি আপনি বারবার খালি বিএনপির এখানে লাভ লসের কিছু নেই। আমি বলতেছি দেশের আজকে যদি ভোটের সিস্টেমটাই যদি লস হয়ে যায়, একা বিএনপি না তো, অন্য কোনো দল এখানে অংশগ্রহণ করতেছে? কেউ করতেছে না তো, তাই না? এটা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, পাবলিকের ক্ষতি হচ্ছে। পাবলিক আজকে ভোটের প্রতি অনীহা চলে আসছে, যেটা গণতন্ত্রের জন্য আজকে হুমকি স্বরূপ। এবং আজকে গণতন্ত্র না থাকলে দেশে কি হবে? আজকে যেটা হচ্ছে, আজকের প্রধানমন্ত্রী জাতীয় ইলেকশনের সময় একটা ডাইরেকশন দিতেছেন, আবার এখন উপজেলার সময় একটা ডাইরেকশন দিতেছেন, যেটা কনস্টিটিউশন কভার করে না। এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমার বন্ধুরা কি এটা বলবে না তো? কাজে আমার কথাটা হলো, আমি যে কোনো একটা কিছু করব জাতির জন্য, দেশের জন্য, আমার জন্য না। আমি ভুল করতে পারি, আমি ভুল যাতে না করি সেটার জন্য তো একটা গাইডলাইন দেওয়া থাকে, সেটার জন্যই তো কনস্টিটিউশন, যে আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু আজকে যেটা বলতেছে, আজকে প্রধানমন্ত্রী যেটা বলতেছে, এটাকে কনস্টিটিউশন কভার করে? তাহলে সেটার উত্তরটা কি? সেটা যদি উত্তর না দিতে পারে তাহলে কি হবে? তাহলে অ্যানার্কি। এটা তো ঠিক। তাই আমরা দেশটা স্বাধীন করছি, এটা দেশটাতে আমরা কেন করছি? পাকিস্তানিদের বিরুদ্ধে কেন লড়াই করলাম? আজকে এতগুলো বছর পরেও এখন পর্যন্ত ভোট নিয়ে আলোচনা করতেছি, তাই না? আমি অসীমদার কাছে একটু শুনতে চাই, অনেকগুলো অভিযোগের জায়গা তৈরি হয়েছে, আপনি যদি একটু উত্তর দিন। না, অভিযোগ পাল্টা অভিযোগ এই নিয়ে তো আমাদের গণতান্ত্রিক চর্চাটুকু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সবসময় সংবিধানের পক্ষে আছি। মানে এটা ভালো লাগছে যে সালাম ভাইরাও সংবিধানের পক্ষে কথা বলতেছে। এরা তো সংবিধান দলিত মথিত পদদলিত করে ক্ষমতায় আসছে ৭৫ 15 আগস্টের পরে। এখন সংবিধানকে সমুন্নত রাখার জন্য কথা বলছে। আমরাও সংবিধানকে সমুন্নত রেখে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানকে সমুন্নত রেখে কথাবার্তা বলছেন। ৯০-এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। আবার ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, একটা জায়গা তৈরি হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে। আমরা মনে করি যে এখন মানুষ আর সেই জায়গাতে নেই। বিএনপির যে দাবি, এটা বিএনপির দলীয় দাবিতে পরিণত হয়েছে। এটা দেশের মানুষের দাবি নয়। দেশের মানুষ সবাই যখন এক মঞ্চে দাঁড়িয়ে এক সুরে বলবে, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ তার বাইরে থাকবে না। দেশের মানুষ যেভাবে নির্বাচনটা আমরা করছি এটার পক্ষে আছে, এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করে সামনের দিনগুলিতে সবাই মিলে আরও কাছাকাছি হব, নির্বাচনগুলিকে আরও বেশি অংশগ্রহণমূলক করব, গ্রহণযোগ্য করব, সবাই মাথা উঁচু করে দাঁড়াবে। এই নির্বাচনে যে বিএনপি আসছে না, তাতে করে আওয়ামী লীগ কোনোভাবে কি চিন্তিত? না, চিন্তিত মানে ধরেন এই বিএনপি তো নির্বাচনে না আসলে নির্বাচনটাকে ঘিরে কথা বলার সুযোগটা তৈরি করে দেওয়া হয়, সেই জায়গাটুকু থাকে। আমরা চেষ্টা করছি। বিএনপি তো এখন এরকম কি প্রশ্নটা করা যেতে পারে যে এখন এই যে মন্ত্রী এমপিদের আত্মীয়দের যেই ছড়াছড়ি বিএনপি নির্বাচনে আসলে সেটা কি ভিন্ন চিত্র? আমি সে জায়গাটা এভাবে বলছি না,
কি হইলে কি হইতো আসলে এইভাবে আলোচনা না, করে শেষ আলোচনার করা যাবে ক্ষেত্রে না। তো অনেক সময় prediction কিন্তু আমি দেয়। যেটা বলতেছি প্রেডিকশনে আজকে যেই কালের কণ্ঠ নিয়ে আলোচনা করছেন কালকের কালের কণ্ঠের হেডিং এটা থাকবে না। মানে ভিতরে তো দলীয় কাজকর্মগুলি করছে, নিয়ন্ত্রণ হচ্ছে, এটা থাকবে না। পরশু আরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে হয়তো সংকট থাকতে পারে, হুইচ উই ক্যান অ্যাভয়েড। ইট মে বি 5%, যে কোনো স্ট্যাটিস্টিক্যালি যে কোনো বিষয়ে 5% 10% অ্যাভয়েড করা যায়। বাট সবাই মিলে ইলেকশনটা হোক, এটা সবার কাছে প্রত্যাশিত। এবং সেই জায়গাটার মধ্যে বিএনপি আসলে নির্বাচনকে ঘিরে বিতর্কটা কম হতো। যদি না আসে বিতর্ক থাকবে, কিন্তু আমরা এগিয়ে যাব একটা সময়, মানে 10ম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটার মধ্যে গুণগত অনেক পার্থক্য হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক ঊর্ধ্বে উঠেছে। সামনের দিনগুলিতে স্থানীয় সরকার নির্বাচনেও তাই হবে। আরও পার্টিসিপেট বাড়বে, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও বাড়বে বলে আমি বিশ্বাস করি। এবং কেমন আপনার কি মনে হয় আসলে ভোটার উপস্থিতি কেমন হবে? না, ভোটার উপস্থিতি বাড়ছে তো। সেই কারণ আমরা জাতীয় নির্বাচনে দেখেছি 42%। এখানে কেমন হতে পারে? এখান থেকে সেটা বাড়বে, স্থানীয় সরকার নির্বাচনে বাড়বে। না, আপনাকে দিব আমি সেটা বাড়বে। ইট শুড বি মোর দেন 50% হবে। নিশ্চয়ই ইট শুড বি মোর দেন 50%, এমনটা অসীমদা আশা করছেন। আপনি যদি একটু বলেন। এই যে আমি এইটা আই ডু নট এন্ডোর্স যে বিএনপি ইলেকশন করতেছে না। বিএনপি ইলেকশন করতেছে, মানে অফিসিয়ালি না, বহু জায়গায় বিএনপির ক্যান্ডিডেট হয়েছে এবং হবে, এবং শেষ পর্যন্ত তারা মাঠে থাকবে। এবং পোলিং ডে যদি ঠিক থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অফিসিয়াল মানে ক্যান্ডিডেট যেটা, সেগুলোর মধ্যে ভোট ভাগাভাগি হবে। বিএনপির মধ্য দিয়ে বিএনপির অনেক ক্যান্ডিডেট জিতে আসবে। যদি এই সহজ ইকুয়েশনটা আবার আওয়ামী লীগ কি বুঝবে না? না, আমি বলছি না, এটা আমার তো কথা, যদি পোলিং ডে ঠিক থাকে, পোলিং ডে তো ঠিক থাকবে না, প্রবলেমটা তো ওই জায়গায়। পোলিং ডে যদি ঠিক থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে, কারণ ভোট ভাগাভাগি হয়ে যাবে ওদের মধ্যে, মাঝখান দিয়ে বিএনপির তো কিছু জনপ্রিয়তা আছেই, বেরিয়ে যাবে এবং বিএনপির জন্য একটা ভালো হবে। কিন্তু এটা হবে না এই অর্থে যে পোলিং ডে ঠিক মতো হবে না, মানে ঠিক থাকবে না আলটিমেটলি। কারণ এই যে বললাম যে গ্রাসরুট লেভেলে কোনো কন্ট্রোল নেই আওয়ামী লীগের হাইকমান্ডের, ইভেন প্রাইম মিনিস্টারের নেই, বিএনপিরও গ্রাসরুট লেভেলে কোনো হাইকমান্ডের কোনো কন্ট্রোল নেই। এইটা লোকালি যারা অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে যারা ম্যানেজ করতে পারবে, লোকালি যারা করতে পারবে, তারাই জিতে আসবে। এখন যদি ধরেন যে বিএনপি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করতে পারবে না, পুলিশকে ম্যানেজ করতে পারবে না, সুতরাং বিএনপি পারবে না। সেই জন্য যদি পোলিং ডে যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমার বন্ধুদের জয় জয়কার। দর্শক, ZS RM নিবেদিত আওয়ার ডেমোক্রেসি আজ এ পর্যন্ত। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 মিনিটে সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।